5ই আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আজকে আমরা যে মুক্তভাবে মানবাধিকারের কথা আমরা বলতে পারছি এবং মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলতে পারছি, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে বিশ্বের যেদিকে তাকাই প্রত্যেকটা জায়গায় মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে চরমভাবে। যদি আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে তাকাই তাহলে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের নাগরিকদের উপরে মানবাধিকার লঙ্ঘন করছে এটা প্রতিদিন পত্রিকা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই ইসরায়েলকে বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা তাকে নগ্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, অথচ সেই আমেরিকা সারা বিশ্বে মানবাধিকারের ফেরিওয়ালা হিসেবে তারা নিজেদেরকে দাবি করছে। অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যেখানে তার স্বার্থহানি হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা তার কাছে মুখ্য নয়, বরং তারা বিভিন্নভাবে সেটিকে প্রচার করছে যে ইসলামী জঙ্গি বা বিভিন্নভাবে অপবাদ দিয়ে তাদেরকে কোণঠাসা করার জন্য চেষ্টা করছে। প্রিয় উপস্থিতি, একইভাবে ব্রিটিশ আমলে আমরা দেখি যখন ব্রিটিশরা এদেশে আমাদের উপরে অন্যায় অত্যাচার স্টিম রোলার চালিয়ে যাচ্ছিল, তখন যারা এদেশে স্বাধীনতার পক্ষে কাজ করেছেন তাদেরকে ওই সময় তারা বিচ্ছিন্নতাবাদী বিভিন্নভাবে তাদেরকে অপবাদ দিয়ে তাদেরকে এইভাবে ফাঁসিতে ঝুলিয়েছে। তো এটা নতুন কিছু নয়, সারা বিশ্বে একটা মানবাধিকারের নামে কিছু ব্যক্তি তারা কথা বলছেন, কিন্তু বিশ্বের কোথাও মানবাধিকার প্রতিষ্ঠার অবস্থা আমরা দেখি না। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, যে আন্দোলনের সূচনা হয়েছিল যে বৈষম্য বিলোপ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেটি কেমন যে আমরা দেখছি যে একটি স্টুডেন্ট সে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে যখন একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে যাবেন সেখানেও তার সাথে একটা বৈষম্য করা হচ্ছে। অর্থাৎ 56% কোটার মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষ চাকরি পাচ্ছে, অথচ ওই ক্লাসের সবচেয়ে যে মেধাবী ছাত্রটি সে বিসিএস পরীক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে, সে কিন্তু মেধা থেকে পিছিয়ে যাচ্ছে, সে ওই সরকারি চাকরিটি পাচ্ছে না। শুধু সরকারি নয়, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন কোটার মাধ্যমে মানবাধিকারকে লঙ্ঘন করা হয়েছে, তার অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, যার কারণে একটা সময় ছাত্র সমাজ ফুসে উঠেছে যে না, এই কোটা আমরা চাই না, বরং কোটা মুক্ত আমরা বাংলাদেশ চাই। মেধার ভিত্তিতে যেন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলন, যেটি শেষ পর্যায়ে একদফা আন্দোলনে পরিণত হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, মানবাধিকার অত্যন্ত একটা বড় একটা বিষয়, যে সকল পেশার মানুষ, সকল শ্রেণীর মানুষের যে অধিকার, তার যে মানবিক অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা, এটি হলো মানবাধিকার। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং মুসলমান যারা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। কেন আমরা সর্বশ্রেষ্ঠ জাতি? এর ব্যাখ্যা হলো যে মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে উদ্ভব করা হয়েছে। তোমাদের কাজ হলো দুটো, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। শেখ সাদির একটা বিখ্যাত কথা আছে যে তুমি যদি সিংহের প্রতি তুমি যদি মানবিক হও তাহলে হরিণের উপর তোমার জুলুম করা হবে। অর্থাৎ সারা বিশ্বে মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ জাতি। এ সর্বশ্রেষ্ঠ জাতির অন্যতম কারণ হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহ পাকের উপর ঈমান আনবে। অত মিনুনা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সারা বিশ্বে একমাত্র মানবাধিকারের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বে যে মানবাধিকারের যে গাইডলাইন সেটা কোরআনুল কারীম। আজকে যদি সারা বিশ্বে কোরআনুল কারীমের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের পথকে বেছে নেই তাহলেই একমাত্র মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। অন্যথায় অন্য যারা মোড়ল আছে, যারা সুন্দর সুন্দর কথা বলছেন, যে বিগত সরকারের মতো তারা সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পত্রিকার মাধ্যমে তাদের অপকর্মগুলো কিন্তু বের হয়ে আসছে। অপকর্ম চাপা থাকছে না, তারা কিভাবে
মানুষের প্রতি জুলুম করেছেন, শোষণ করেছেন, তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। ঠিক একইভাবে বাশার আল আসাদের কথা দেখছি, গতকালকে তার পতন হয়েছে, যে একটা কারাগারে 30,000-এর উপর মানুষ হত্যার শিকার হয়েছে। এখনও সেখানে লক্ষাধিকের উপর মানুষ ওই কারাগারে বন্দি। সেখানে এরকম ইলেকট্রিক সুইচ গেট আছে, সুইচ গেটের ভিতরে তারা স্ক্রিনে দেখছে যে অসংখ্য মানুষ সেখানে আছে, বের করতে পারছে না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এইভাবে যারা মানবাধিকারের ফেরিওয়ালা তারা কিন্তু যুগে যুগেই মানবাধিকারের লঙ্ঘন করেছেন। এখন আমাদের করণীয় কি? আজকের এই মানবাধিকার দিবসে আজকে ইসলামী যুব আন্দোলনের যে প্রতিপাদ্য বিষয়, যে বৈষম্য বিলোপ করে মানবাধিকারের সংস্কৃতি আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আর বাংলাদেশ তখনই গড়ে উঠবে যখন এই সমাজের প্রত্যেকটা সেক্টরে মানবিক লোকগুলো যারা মানবাধিকার নিজের মধ্যে লালন করেন, এই সমস্ত ভাইয়েরা, এই সমস্ত বন্ধুরা, এই সমস্ত ব্যক্তিরা যদি সমাজের প্রত্যেকটা সেক্টরে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। না হলে বর্তমান যে আমলাতন্ত্রের মাধ্যমে যে সমস্ত মেধাবী ভাইরা আছেন কিন্তু তাদের মধ্যে দিনের বুঝ নেই, তাদের মধ্যে মানবাধিকার লালন করেন না, বরং বিভিন্ন সময় তারা টাকার মাধ্যমে এরকম চাকরি পেয়ে তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত, তারা জনগণের সেবা নিয়ে ব্যস্ত না। আপনি বিগত সরকার আমলে দেখবেন, যে কোনো সরকারি অফিসে আপনি যদি যান দেখবেন যে সেখানে জনগণের সেবা দেওয়া হয় না, বরং কিভাবে তার আখের গোছাবে, কিভাবে সে ঘুষ খাবে, কিভাবে অন্যের পকেট মারবে, কিভাবে সে নিজের প্রয়োজনকে পূরণ করবে, এই নিয়ে ব্যস্ত। এবং এই জিনিসটি এমন একটা ক্যান্সারে পরিণত হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব, যে বিদ্যুৎ বোর্ডের একটা কাজে আমি গিয়েছি এক অফিসারের কাছে। তো উনি কিছু কথা বললেন, ভালো মন্দ দুটি আছে সমাজের মধ্যে। উনি বললেন আপনি একটু বসেন, আমার কাজটা হাতে শেষ করে নিই। তো যারা কর্মকর্তা সবাই তাকে বিদায় নিয়ে যাচ্ছে, কারণ তখন তো 4:45 বাজে, 4:45 নামাজ পড়ে তারা চলে যাবে। তো উনি বললেন যে বরকতুল্লাহ সাহেব শুনেন, আমাদের এখানে অনেক বড় বড় অফিসাররা আসেন, তারা এসে মন খারাপ করেন যে স্যার আজকে দিনটা ভালো যাচ্ছে না। কই কেন ভালো যাচ্ছে না এটা তো আমি বুঝি, সে আজকে ঘুষ খাইতে পারে না, যার কারণে দিনটা তার ভালো যাচ্ছে না। তো এখানে অনেক অফিসার আছে তার বছর শেষে বেতন তোলেন আর ঘুষের টাকা দিয়ে সংসার চালান। তাহলে এই ঘুষ সংস্কৃতিটা তাদের এমন মজ্জাগত হয়েছে, ঘুষ না খেতে পারার কারণে তার দিনটা ভালো যাচ্ছে না। অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে মানবাধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবো না। সরকারি অফিসে গিয়ে একজন মানুষ তার সেবা পাবে, এটাই তার অধিকার, এবং এর মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু ওই অফিসগুলোতে সরকারি যে কর্মকর্তা কর্মচারী তারা নিজেদেরকে রাজা ভাবেন, আর বাকি যারা আছেন যারা সেবা প্রার্থী তাদেরকে প্রজা ভাবেন। তো এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই কালচার থেকে বের হয়ে কখন আসবো? যখন নিয়োগ প্রক্রিয়াগুলো 100% স্বচ্ছ হবে, যখন নিয়োগ প্রক্রিয়াগুলো টাকার পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগগুলো হবে। এই নিয়োগগুলো তখন সত্যিকার অর্থে হবে যখন সেখানে একটা লোকের চারিত্রিক বিষয়গুলোকে মূল্যায়ন করা হবে। মেধার পাশাপাশি চরিত্রকে যে মূল্যায়ন করা যায়, তাহলে ওই দক্ষ অফিসারকে দিয়ে একটা ভালো প্রশাসন আমরা প্রত্যাশা করতে পারি। এবং এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি দক্ষ, যোগ্য এবং আল্লাভীরু মানুষরা সেই জায়গাগুলোতে তারা নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারেন, তাহলেই কেবলমাত্র আমাদের যে অধিকার সেটি প্রতিষ্ঠিত হবে এবং সকল মানুষের যে মানবাধিকার যেটা সংবিধানে বলা হয়েছে সেটি প্রতিষ্ঠিত হবে। এজন্য আজকের এই প্রোগ্রাম থেকে মুদাত্ত আহ্বান জানাবো, আসুন প্রত্যেকটা সেক্টরে আমরা যেন সৎ, দক্ষ, আল্লাভীরু মানুষদেরকে আমরা স্থাপন করতে পারি। সেই জন্য আমাদের যার যা অবস্থান আছে, যার যতটুকু সুযোগ আছে, সেই সুযোগটুকে কাজে লাগিয়ে আমরা যেন ওই জায়গাগুলোতে আমরা সৎযোগ্য আল্লাভীরু মানুষকে সেট করতে পারি। সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবং এই ব্যাপারে ইসলামী যুব আন্দোলনের একটা অনেক বড় ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা আশা করছি ইসলামী যুব আন্দোলন দক্ষ, যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য তারা কাজ করবেন এবং মানবাধিকারকে তারা সুসংহত করবেন, সুপ্রতিষ্ঠিত করবেন। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।